নমস্কার, আমি মনি অ্যান্ড হার ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি একটু আসামে, যেহেতু ওর অফিসের ছুটি ছিল, তাই ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরেই আসি। ও বললো চলো রেডি হয়ে যাও ঝটপট, চলো একটু ঘুরে আসি। তো এই যে দুজনে চান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। তো গাড়ি বের করছে, এদিকে আমি ঘরটার তালা মেরে নিচ্ছি। ও বলল তুমি ব্যাগটা নিয়ে বের হও, আমি গাড়িটা বের করি। কী করবো বন্ধু, ঘরে বসে বসে একা বোর হচ্ছিলাম। ওরও আজ অফিস ছিল না, ছুটির দিন, তাহলে এই জন্য চলে যাচ্ছি একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগে। তালাটা মেরলাম, তালাটা মারছিলাম আর ভুলেই গেছিলাম যে আমি ভিতর থেকে তালাটা খুলিনি। তাই আবার ওই তালা খুলে, তো বলছে তুমি তালাটা খুলোই নি, কীভাবে তুমি তালা মারবে, তালাটা খুলে নাও আগে। তো এই তালা খুলে নিলাম, খুলে কারণ তালাটা মেরে না গেলে, খোলা থাকলে তো ভালো লাগে না, একটু আস্তে আস্তে তো সন্দেহ হয়ে যাবে। তাই ওই তালা মেরে উঠে গেলাম। ও বললো চলে এসে, তালা মারা হয়ে গেছে, এখন চলে এসে বসে পড়ে, চলো যাই, দেখি কোথায় যাওয়া যায়, একটু আসাম দিকেই যাব, একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগে তখন বন্ধুরা। ও হাসছে। তো এই যে বেরিয়ে গেলাম, এটা আমি যেখানে থাকি অরুণাচল, সেই জায়গাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গাটা, আর ওয়েদারটাও সেদিনকার খুব ভালো ছিল। আমাদের এরিয়ার বাজারটা এটা, আমি যেখানে থাকি অরুণাচলে। যখন ওয়েদারটা ভালো থাকে, অরুণাচলের দৃশ্যই আলাদা। থাকি তো আমি অরুণাচল, আমাদের এরিয়ার বাজারটা। আর ওই যাওয়ার সময় ওর একজন স্টাফ আছে, স্টাফে বলছিল দাদা আমার বাড়িতে না কলা পেকেছে। এখানে আবার লোকেরা তো বললামই যে যার বাড়িতে যাই হোক কিছু না কিছু দিয়ে দেয়, তা আমি যাচ্ছি, কলা দিয়ে দিল। আর আমাদের না যেতে হলে অরুণাচল আসাম বর্ডারে এই যে গেটটা পার করতে হয়, ওখানে না ইনার লাইন পাস দেখাতে হয়, পাস দেখিয়ে আসাম অরুণাচলের বর্ডারে ওই পাস দেখিয়ে আসা যাওয়া করতে হয়। আপনারা যদি অরুণাচলে ঢুকতে হয় তখন ওই ইনার লাইন পাস লাগে, বিনা পাশে বাইরের মানুষ ঢুকতে পারে না। আমরা তো যেহেতু অরুণাচল থাকি, আমাদেরও সেরকম পাস আছে, অফিসিয়াল পাস আছে, সেটা দেখিয়ে আমরা ঢুকি। তো এই যে পাহাড়ি রাস্তাটা চলে যাচ্ছে, আমাদের আসাম যেতে হলে কিছু রিজার্ভ এরিয়া যেতে হয়। এই যে রিজার্ভ এরিয়াটা না খুবই সুন্দর, পাহাড়ি রাস্তা, অরুণাচলের দুই কিনারে জঙ্গল আর উঁচু নিচে জায়গা, রাস্তাটাও টেরা বেঁকা। তা আমরা তো থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু যারা আসে বাইরের থেকে তারা বলে অরুণাচল খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি সত্যি অরুণাচল খুব সুন্দর জায়গা, এত শান্তি, এত গ্রিনারি কোথাও আপনি পাবেন না। অরুণাচল নর্থ ইস্ট সত্যি সুন্দর জায়গা, আপনারা নিজেরাই দেখুন কি ভালো লাগে দেখতে। তো এই যে ও ড্রাইভিং করছে, তাই বলছি দেখাই তোমার ড্রাইভিংটা, তুমি যে খুব ভালো ড্রাইভিং, সত্যি ও খুব ভালো ড্রাইভিং করে, আর খুব ডিসিপ্লিন মেনটেন করে ড্রাইভিং করে। ওর ড্রাইভিংয়ে মানে আমি যখন বসে, আমি একমাত্র ওর ড্রাইভিংয়ে আমি স্যাটিসফাই। ও বসলে আমার কোনো, ও ড্রাইভিং করলে আমার কোনো মানে তেমন টেনশন হয় না। আর ড্রাইভিংয়েও খুব ভালো, সব কিছু মেনটেন করে ও ড্রাইভিং করে। আমরা যেখানে যাই একসাথে, বন্ধের দিন আর কি করব, বেরিয়ে পড়ি দুইজন টোনাটুনি। এইভাবে আমাদের জীবনটা যেন আগেও ভালোভাবে এইভাবেই যায়, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আমরা একে অপরে সব সময় হাত ধরে পাশে থেকে এইভাবেই যেন চলে যাই সারাটা জীবন। ও গান শুনছে আর মুখে মুখে গান গাচ্ছে। এমনি তো গান ভালোবাসে, গেতেও ভালোবাসে, গান শুনছে মানে গেয়ে গেয়ে যাচ্ছে আর ড্রাইভিং করছে।
এই রিজার্ভ এরিয়াটা পার হলেই আমরা আসাম পৌঁছে যাব, মানে 10 মিনিট লাগে রিজার্ভ এরিয়াটা পার হতে। রিজার্ভ এরিয়াটা শেষ হবে, এই ফরেস্ট জঙ্গল এরিয়াটা শেষ হবে আর আসামটা ঢুকে যাবে। এই যে আসাম ঢুকে গেলাম এখন, এই ব্রিজটা পার হলেই আসাম। এখন ঢুকে গেলাম আসাম। সেদিন আসামেই গিয়েছিলাম দিদির বাড়িতে, একটু 1 ঘন্টার রাস্তা। আর এখানে আমি একটা ভিডিও করেছিলাম। আর এখন বন্ধুরা যেতে যেতে এই একটা না কয়লার খনি জায়গা আছে, এখানে আমরা যেতে যেতে একটা জায়গা আছে লিডু বলে, জায়গাটার নাম কয়লার খনি। এটা সেই বিখ্যাত কয়লার খনি লিডু কোলিয়ারি। এটা ইংরেজদের সময় থেকে শুরু হয়েছিল, এখনও কয়লা বের করছে। এই খনি আজ থেকে প্রায় 150 বছর আগে শুরু হয়েছিল। এখনও এখানকার কয়লা ভারতের বিভিন্ন প্রান্তে ও দেশে বিদেশে যায়। কয়লা খনির ভেতরে রেলের ট্র্যাকও আছে। আর খুব পলিউশন এই জায়গাটা, যেহেতু কয়লার খনি আছে, এত পলিউশন। আমি তো বললি এটা দিল্লির থেকে কোনো অংশে কম নয়। এত ধুলো, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো করেই, বড় বড় ট্রাকগুলো করেই কয়লাগুলো দেশে বিদেশে নানান জায়গায় যায়। আমরা ছোটোর থেকেই দেখে আসছি কয়লা আর শেষ হয় না। কয়লা আজ চলে এসছে, এখনও চলছে, চলে যাবে। কি ধুলি, মানে এত ধুলি রাস্তাটা। আগে তো বৃষ্টির দিনে জল হয়ে যেত, ফ্লাড হয়ে। এই যে কয়লাগুলো দেখা যাচ্ছে এগুলো সব কয়লা, এই যে ট্র্যাকের উপর সব কয়লা। এখানে রেল লাইন আছে, এই ট্রেকে করে রেল লাইনের ডাব্বাগুলো করে কয়লাগুলো নানান দেশে যায়, ট্রাকে যায়, পুরোটাই কয়লা। ওই যে পাহাড়ে ওদিকে পুরো কয়লার খনি। আমরা তো ছোটোর থেকে দেখে এসেছি, শেষ আর হয় না কয়লা, এত বছর আগের, তবু কয়লা শেষ হয় না। এখানে এটাই দেখার খুব একটা জিনিস, মানে বাড়ির থেকে এটাও দেখতে মানুষ আসে নানান জায়গার থেকে। এই করতে এরপরে চলে আসলাম আসাম, ঢুকে গেলাম মার্ঘেরিটা দিদির বাড়ি। এখানে ছিল একটা সৎসঙ্গ মন্দির অনুকূল ঠাকুরের। তো ওকে বললাম কোনো দিন তো যাই না, চলো চলে যাই সৎসঙ্গ মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, সব সময় যাই আসি, কোনো দিন ঢুকি না। তো ওকে বললাম চলো ঢুকি, একটু ভালো লাগে দেখতে। তো সেদিন সময়ও ছিল, অন্য সময় আসলে একটু বিকালবেলা আসি, তো তাই অন্ধকার হয়ে যায়, লাইট টাইট তেমন জ্বলে, তবে অন্ধকার হয়ে যায় বলে সেদিন দিনের বেলা গিয়েছিলাম। তো বললাম চলো ঢুকি, একটু ঢুকে আসি। এত সুন্দর ভিতরটা, ওই ঢুকে প্রণাম টনাম করে আসলাম, ভালো লাগে জায়গাটাতে, একটু ফটো টটোও তুললাম। খুব সুন্দর জায়গাটা, অনেক বড়, মানে ঠাকুরের জন্মদিনে প্রতিটা প্রোগ্রামে না বড় করে উৎসব হয়। ভিতরে কাজও চলছে এখন, অনেক অনেক কিছু হবে মনে হয়, আরও কিছু বানাচ্ছে। তা আমরা ফ্রন্ট সাইডে ওদিক দিয়ে ঘুরে ফ্রন্ট সাইডে চলে আসলাম, আসলে এসে একটু প্রণাম টনাম করলাম। তো বলে জায়গাটা কি সুন্দর। তারপরে তো এই দিদির ঘরে ঢুকে গেলাম, মন্দির থেকে সেই দিদির ঘরে বারিন্দায় ঢুকে দেখি আমার জামাইবাবু ডালের বড়ি দিয়েছে কি সুন্দর করে। তো এই দিদি বললো এত দেরি হয়ে গেল। আমি বললাম না, ওই মন্দির টন্দির ঢুকেছি তো এই জন্য। আর দিদির মেয়ে এদিকে রান্না করছিল, মেশো কি ভালোবাসে ওগুলো খেতে, জমিয়ে খাওয়া দাওয়া করলাম, করে ওই এখন তারপর সন্ধ্যার সময় বেরো আসবো। আবার দিদি জামাইবাবু দিদির মেয়ে মিলে বড়ি ঘরে বানানো, বড়ি নিয়ে যাও, ঘরে বড়িদের একদম প্যাকিং করে দিল, ডালের বড়ি প্যাকিং করে দিল, বড়ি নিয়ে যাও, সব নিয়ে বড়ি দিয়ে এসে আজকে খাওয়া দাওয়া গল্প করছিল। বড়ি নিয়ে মানে বসলে কি আর গল্প শেষ হয়, কত যে কথা। সেদিন দিনের বেলা গিয়েছিলাম আর সন্ধ্যার পরে এসেছি, গল্প আর শেষ হয় না আমাদের। আর এদিকে দিদির মেয়ে টিউশনি করছিল,
তো বাচ্চাগুলো বলছে, আন্টি তুমি ব্লগিং করো? আমি বলছি হ্যাঁ করি একটু একটু। তো এই বলছিল আর কথা বলছিল। তো এই দিদির মেয়ে পড়ায়, ওরও সন্ধ্যার সময় টাইম পার হয়ে যায়, বাচ্চাগুলোকে পড়ায়, সব রকমের বাচ্চাই পড়ায়। ওরও একটা ভালো লাগে, কারণ কী আর করবে একা একা বসে, তো পড়ালে ওরও মনটা ভালো লাগে। বাচ্চাগুলো মিস 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 বলে পাগল, মিসের সঙ্গে সব কিছু শেয়ার, খাওয়া দাওয়া, আড্ডা। তারপরে সন্ধ্যা হয়ে গেলে এখন বললাম না যাই, 7টা বেজে গেছে, এখন বের হয়ে যাই। তো ওই জামাইবাবুর সাথে সাথে বের হয়ে আসছিল, বলছে আবার আসিস, ঘুরে যাস, সময় করে একদিন দিনের বেলা আসিস থাকা মতো করে। দিদিরও একটু হাঁটার প্রবলেম হয়, তবুও দিদি ওই ভিতরের রুম থেকে এসছে, হাঁটতে কষ্ট হয় তবুও চলে এসছে বাইরে আমরা বেরোবো বলে এগিয়ে দিতে। তো দিদি বলছে সময় করে আসবে, এই টাটা বাই বাই করছে দিদি, জামাইবাবু দিদির মেয়ে টাটা বাই বাই করছে, বলছে একদিন সময় করে আসবে, থেকে খাওয়া দাওয়া করে ভালো করে যাবে। এখন তো এসছে অল্প সময়ের জন্য, চলে যাচ্ছে, আবার আসবে। তারপরে ওই দিদিদের ঘর থেকে বের হয়ে গেলাম, বের হয়ে তারপরে ওই ভাবছি কি বাজার তো দিনের বেলা যাইনি, এখন গিয়ে একটু বাজার থেকে আসি, দেখি কি পাওয়া যায়। তো আসাম গেলে তো একটু শাক সবজি মাছ টাছ নেই, কারণ আমাদের এখানে তো একটু শাক সবজি ওই মাছের একটু প্রবলেম হয়। তো অবশ্য গিয়ে তেমন একটা কিছু ভালো পাইনি, ওই যাবো এখন মাছ বাজারে, বের হয়ে আসলাম। তো গিয়ে দেখি তেমন কিছু নেই, সারাদিনের পরে আর কিছু ভালো থাকে? তো ওই তেমন পছন্দ মতন কিছু পাইনি, ওই একটা ইলিশ মাছ নিয়েছে, ইলিশ মাছটা নিয়ে ব্যাস চলে এসেছি। তারপরে তো ওই মাছটা নিয়েই আবার পৌঁছে গেলাম জয়রামপুর, সন্ধ্যা হয়ে গেল, প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ পৌঁছে গেছি এটা জয়রামপুরে, আবার আমার নিজের জায়গাতে পৌঁছে গেছি। এখন এই যে ঘরে পৌঁছে গেলাম। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাবাই। সবাই কেমন লাগলো আমার ব্লগটা বলবেন, সাবস্ক্রাইব করবেন।